যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে 400 মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া? আমি আপনাকে বলি মানুষের চুল কাটান, আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে? আপনি বলেন কোন অন্যায়টা, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে ধূলিসাৎ করব? আপনি তো দেখি নাই বিএনপির পজিশন। খালেদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক রাইট, ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি। ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরিসা ফারহানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কে আমি কেমনে বুঝবো? 2 দিন পরে ফজলুর রহমানের মতো, ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? 2 দিন আগে পরে দেখবো যে ওরা বাদ দিয়ে দিছে। আপনি বাদ দিয়ে দিলেই তো আপনি বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছাড়া কাউরি বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে তাহলে আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে দিতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিকভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই। আমার কথা হচ্ছে এইটা, আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি, শুধু আমি না তো আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কন্ডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না। এখন মাহফুজ আলম তিনি সরকারের অংশ, তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান, তিনি স্বস্তি পেতে পারেন, কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশেই কমবে না। ওকে আমি একটু জনাব নুরুল হক নূর, আপনাকে ধন্যবাদ বেরিসা ফারহানা। আমি একটু জনাব নুরুল হক নূরের কাছে আসি। এই প্রসঙ্গটা নিয়ে আমি আসলে বেরিসা ফারহানার কাছে আমার আলাদা প্রশ্ন রয়েছে, কিন্তু জুলাই সনদটা নিয়ে জনাব নুরুল হক নূর সাংবিধানিক যে বিষয়ে মানে নির্বাচন করার আগে করা হবে না পরে করা হবে, গণভোটটা হবে কি হবে না, জুলাই সনদটা কিরকম হবে, সেইটা নিয়ে আপনার একটু মতামত জানতে চাই। আমি একটু বেরিসা ফারহানার মতামত জানতে চাই যে এইটা আসলে সবাই একমত হবে কিনা, বা নতুন কোনো বড় আরেকটা ঝামেলার দিকে আমরা যাইতেছি কিনা। জনাব নূরকে আবারও আধার দেখতে পাচ্ছি। আমি বলবো না ফিরে আসছেন। জি জনাব নূর, আপনি একটু জি জুলাই সনদের শেষ অংশটুকু শুনে নেই। আমি যেটা বলতে মানে জুলাই সনদ নিয়ে তো রাজনৈতিক দলগুলির আমরা নানা রকম, কখনো একরকম অবস্থান, সময় আলাদা আলাদা অবস্থান আমরা দেখতেছিলাম। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে এই সাংবিধানিক প্রশ্নগুলিকে আগে যেটাকে বলে হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষর দিয়ে আমরা এটা করে ফেলবো, মানে যেটাকে আমরা অধ্যাদেশ বলি, পরে বিএনপি যেরকম চাইতেছে যে সংবিধানটা যদি সংশোধন করতে তাহলে আমরা পরে করব, কেউ যে বলতেছে যে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ 2টা ম্যান্ডেটে যেন থাকে সেইটা হবে। আপনি কোনটাকে দেখেন? অনেকগুলি বিষয়, কিন্তু জুলাই সনদটার আসলে আমরা ইউএসপি কি দেখি? অনেকে বলে থাকেন যে এইটা আসলে মোর অর লেস একটা ইন্ডেমনিটি, অনেকে বলে থাকেন এটা হচ্ছে যে মোর অর লেস একটা স্বীকৃতি, কেউ বলে থাকেন না আমরা সংবিধানের মূল কাঠামোটাই আসলে পরিবর্তন করতে চাই। আপনি এটাকে কিভাবে দেখেন? জুলাই সনদটা আমি মনে করি যে বাংলাদেশের এই স্বাধীনতার 54 বছরে রাষ্ট্র পুনর্গঠনে এবং সংবিধানের যে বিষয়গুলোর আমাদের সংশোধনী প্রয়োজন, সেই বিষয়গুলোতে আমরা মোটামুটি আসলে জনগণকে সম্পৃক্ত করে এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে এক নতুন ভাবে করার একটা সুযোগ পাচ্ছি। এবং বিশেষ করে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশেই বড় ধরনের অনেক পরিবর্তন ঘটে। সেই জায়গা থেকে এখন এই পরিবর্তনটা মানুষের প্রত্যাশিত, কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার দায়িত্ব নেওয়ার 1 বছর পার হয়ে গেছে, অলরেডি 14 মাস, কিন্তু এতদিনও সেটা করতে পারে নাই। আর সরকার এটা সম্পন্ন করতে না পারার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানান ধরনের মতানৈক্য, এবং শেষ পর্যন্ত আসলে এই জুলাই সনদের যেই বিষয়বস্তুগুলো, যে 84টি প্রস্তাব বা 84টি বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা শেষ পর্যন্ত একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে, সেইটার কতটুকু বাস্তবায়ন হয় সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ধরেন যে অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে বিএনপি সরকার গঠন করলে তো বিএনপি সেটা করতে বাধ্য নয়, কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, সেটা আগামী জাতীয় নির্বাচনে আগেই করা দরকার ছিল, এবং সেটার ভিত্তিতে নির্বাচনটাও করা দরকার ছিল। সেক্ষেত্রে আইনগত কিছু জটিলতা ছিল, যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, আবার কিছু বিষয় সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি, আমাদের 500 সংসদ সদস্য হয়, কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি
এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে, সেক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয়। সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব না, সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা গণপরিষদ লাগতো। সেটা ধরেন যদি 6 মাস আগে এই ধরনের একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গণপরিষদ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত, তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো। এখন যেই দলই সরকার গঠন করে শেষ পর্যন্ত আসলে তাদের উপরে ডিপেন্ড করতেছে যে জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন বা কার্যকর হবে। এখন এই গণভোট, জাতীয় নির্বাচনের দিন একই সময় গণভোটের কথা বলছে। ধরেন এখানে কিছু দল এটার পক্ষে ক্যাম্পেইন করলো, জুলাই সনদের পক্ষে, কিছু দল এটা নিয়ে কথাই বললো না, এবং দেখালো ভোটে যদি এটা না জয়ী হয়, তাহলে তো এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যারা সরকার গঠন করবে। সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা অনিশ্চয়তা থেকেই যায়, এবং যারা সরকার গঠন করবে শেষ পর্যন্ত তারা কতটুকু তাদের কমিটমেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যদি